প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আজ আপনাদের জন্য থাকছে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট NATP ট্যুর সার্বিক কার্যক্রম ও মূল্যায়নের উপরে 2 পর্বের ধারাবাহিক টকশো আয়োজনের আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। আজকের বিষয় মৎস্য, প্রাণী সম্পদ এবং খামারিদের সার্বিক উন্নয়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রকল্পের কর্মকাণ্ড ও মূল্যায়ন। আলোচনায় আপনাদের সাথে আছি আমি মীর এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মতিয়ার রহমান, প্রকল্প পরিচালক, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট এবং অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়। আরও রয়েছেন ANM গোলাম মহিউদ্দিন, পরিচালক, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং এছাড়াও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো হয়েছিল SM মনিরুজ্জামান, পরিচালক, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। ব্যস্ততার কারণে ওনারা আমাদের স্টুডিওতে আসতে পারেনি, বক্তব্য দিয়েছেন, যেগুলি আমরা সংযুক্ত করব আমাদের অনুষ্ঠানে। মাননীয় সচিব মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন ছিল যে মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নে আমাদের অমিত সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা গতিশীল করতে পারি, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি এবং আমাদের যে প্রোটিনের যে ঘাটতি সেটা আমরা পূরণ করতে পারি। এবং সেই জন্য আমাদের দরকার এখন মেকানাইজেশন, যান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে আমাদের এই মৎস্য ও প্রাণী সম্পদকে আনতে হবে। আমাদের 2041 সালের যে লক্ষ্য আমাদের রয়েছে, নির্ধারণ করা হয়েছে, সেই জায়গায় যদি আমরা যেতে যাই তাহলে পরে আমাদের এই যে যান্ত্রিকীকরণের যে একটা উদ্যোগ সারা পৃথিবীতে হচ্ছে, আমরা এই প্রকল্পের মাধ্যমে সেই জায়গাটাই আমাদের কৃষকদের কতটুকু সহযোগিতা করতে পেরেছি। NATP 2 প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমাদের এগ্রিকালচার সেক্টরেরই যান্ত্রিকীকরণের একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে। তো এই প্রকল্প বা অন্যান্য প্রকল্পের মাধ্যমেও আমাদের যেটি এগ্রিকালচারের ক্রপ সেক্টর, তো সেখানে কিন্তু যান্ত্রিকীকরণের অনেকটাই সফলতা এসেছে। আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদের যে অংশটুকু আছে সেখানে যান্ত্রিকীকরণের এখনও অনেক সুযোগ রয়েছে। তো NATP প্রকল্পের মাধ্যমে অনেক দূর আমরা এগিয়েছি, কিন্তু মানুষকে অভ্যস্ত করার বিষয়টি এখানে রয়ে গেছে। তো আমরা দেখেছি যে আমাদের গবাদি পশুর খামার বা মৎস্য খামার, এগুলো আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে কিন্তু যান্ত্রিকীকরণ বিষয়টি আসেনি। কোথাও কোথাও কিছু হয়েছে, কিন্তু আমাদের যদি প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে চাই তাহলে এই প্রযুক্তির ব্যবহার ব্যতীত কিন্তু আমরা 2041 সালের আমাদের উন্নত দেশ গড়ার যে একটি আমরা স্বপ্ন রয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মানুষের আমিষের চাহিদা যতটুকু হওয়া প্রয়োজন সেটি যদি বাস্তবায়ন করতে আমরা চাই তাহলে এই মৎস্য এবং প্রাণী সম্পদ উভয় সেক্টরই আমাদের প্রযুক্তির ব্যবহার অনেক বাড়াতে হবে এবং প্রযুক্তিভিত্তিক মৎস্য চাষ এবং গবাদি পশু চাষ আরও বাড়ানোর জন্য আমাদের সকল পর্যায়ে আমাদের কাজ করতে হবে। আমাদের এই NATP প্রজেক্ট 2 এবং আমাদের LDDP প্রজেক্ট একটি আছে, আপনারা জানেন। তো এই 2 প্রকল্পের মাধ্যমে আমরা এই মেকানাইজেশন মাধ্যমে গ্রামীণ লোকজনকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছি। তাদের দুধ থেকে কি করে ক্রিম সেপারেট করবে এই জন্য মেশিনে সরবরাহ করা হচ্ছে। তো এবং এই দুধগুলো থেকে বিভিন্ন প্রকার জনপ্রিয় চিজ যে রয়েছে সেই চিজগুলো তৈরি করে কিন্তু আমরা বিদেশ থেকে যে চিজ আনা হয় সেটার বিকল্প হিসাবে আমরা আমাদের দেশীয় পনির ব্যবহার করে সেই চাহিদাটুকু আমরা মেটাতে পারি এবং এই লক্ষ্যে আমরা প্রযুক্তিগত সকল সহায়তা এখন দিচ্ছি এবং আরও যদি এটি সম্প্রসারিত করতে পারি আমরা মনে করি আমাদের যে দুধ এবং দুগ্ধজাত পণ্য আমাদের দেশের যা প্রয়োজন আমরা দেশ থেকে সেটা মেটাতে পারবো এবং একই সাথে আমাদের দুধের যে চাহিদা রয়েছে, আমাদের ফার্মগুলোর এই প্রোডাক্টিভিটি এবং আরও ফার্মের সংখ্যা বৃদ্ধি, এগুলো সামনে এগিয়ে নিয়ে গেলে সেই দুধের পরিমাণ আমরা পাবো। একই সাথে আমাদের প্রান্তিক পর্যায়ে দুগ্ধ পণ্যের প্রোডাক্টিভিটি এবং তাদের খামারের যে অভিজ্ঞতা, এগুলির ব্যবহারিক শিক্ষা আমরা দিতে পারলে সেই ক্ষেত্রে আমরা আরও ভালো ফলাফল পাবো।
আমরা এই পর্যায়ে আমাদের প্রকল্প পরিচালক ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট NATP 2 মতিয়ার রহমান সাহেব, আপনার কাছে একটু জানবো যে আমাদের এই যে প্রকল্প আপনারা বাস্তবায়ন করলেন, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট NATP 2 বলা হচ্ছে, শেষ পর্যায়ে এই ফেজ। তো এখানে আমাদের যে কার্যক্রমগুলো আপনার মাঠ পর্যায়ে করেছেন খামারিদেরকে নিয়ে মৎস্য প্রাণী সম্পদ সেক্টরে, সেখানে অর্জনগুলি কি হলো এটা যদি একটু বলেন। এই প্রকল্পটির নাম NATP 2 প্রকল্প, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রকল্প। এই প্রকল্পটি বর্তমান কৃষি বান্ধব সরকারের অধীনে পরিচালিত হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব আপনারা জানেন, এবং তার সময়েই এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে এবং 3টি সম্প্রসারণ অঙ্গ নিয়ে এই প্রকল্পটি, একটি হচ্ছে কৃষি, আরেকটি হচ্ছে ফিশারিজ এবং আরেকটি হচ্ছে লাইভস্টক। এবং লাইভস্টক এবং ফিশারিজ অঙ্গটি তদারকি করে থাকেন ফিশারিজ লাইভস্টক মন্ত্রণালয়। তো সেই 2টি মন্ত্রণালয়ের একটি বড় প্রজেক্ট কৃষকদের জন্য, এবং সেটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন করব, তাদের কাছে কৃষি এবং ফিশারিজ লাইভস্টকের যে নতুন নতুন টেকনোলজিগুলো আসতেছে, তৈরি হচ্ছে, সেই টেকনোলজিগুলা তাদের কাছে নিয়ে যাওয়া, তাদের মাধ্যমে এই টেকনোলজিগুলা মাঠ পর্যায়ে সম্প্রসারিত করা, এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে যেন তারা উৎপাদন বৃদ্ধি করতে পারে এবং সেই উৎপাদিত পণ্য যাতে বাজারে বিক্রি করে তারা ন্যায্য মূল্য পায়, সেটাই এই প্রজেক্টটির মূল উদ্দেশ্য। আমরা মহিউদ্দিন সাহেবের কাছে জানি ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্টের আমাদের কি কি ধরনের প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে আমাদের খামারিদের কাছে, এবং সেই প্রযুক্তিগুলি তারা সঠিকভাবে ব্যবহার করলো কিনা, করে থাকলে তার থেকে আমরা তাদের সুফলটা কি পাচ্ছি বা কৃষকরা কি সুফল পাচ্ছেন। আমরা ইতিমধ্যে আমাদের মাঠ পর্যায়ে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে আমরা 8082টি সিআইজি গঠন করেছি। তার মধ্যে যে সমস্ত খামারিরা যে বিষয়ে পারদর্শী কিংবা যে বিষয়ে তারা তাদের উৎপাদনমুখী প্রাণী সম্পদ লালন পালন করে থাকে তাদেরকে দিয়েই আমরা সেই সমস্ত সিআইজিগুলো গঠন করেছি। যেমন গাভী পালন যারা করে তাদেরকে দিয়ে গাভী পালন সিআইজি, যারা হৃষ্টপুষ্টকরণ করে তাদেরকে দিয়ে হৃষ্টপুষ্টকরণ সিআইজি, যারা ছাগল পালন করে তাদেরকে দিয়ে ছাগল পালন সিআইজি, এইভাবে আমাদের সিআইজিগুলো গঠন করা হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন সিআইজিতে আপনার যে কমন ইন্টারেস্ট গ্রুপ একই ধরনের, জি, একই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত আছেন এবং একই ধরনের আর্থসামাজিক অবস্থা থেকে তারা আসছে, তাদেরকে নিয়েই এই গ্রুপগুলো গঠন করা হয়েছে। তো যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত প্রযুক্তিগুলা আমাদের বিভিন্ন রিসার্চ উইং এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে রিসার্চ বা কার্যক্রম পরিচালনা হয়, তারা যে সমস্ত প্রযুক্তিগুলো উদ্ভাবন করে সেই সমস্ত প্রযুক্তিগুলাই মূলত আমরা আমাদের এই সমস্ত খামারদের সামনে উপস্থাপন করি। তারা প্রযুক্তিগুলা গ্রহণ করে এবং তাদের খামারে প্রয়োগ করার মধ্য দিয়ে তাদের খামারের উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। তো সেই জায়গায় আমরা যে সমস্ত প্রযুক্তিগুলা দিয়েছি খামারিদেরকে, তারা সেই সমস্ত প্রযুক্তির যথাযথ বাস্তবায়ন করছে এবং এই সমস্ত প্রযুক্তিগুলোকে ভালোভাবে তাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে যে প্রযুক্তি প্রদর্শনী আমরা তাদেরকে দিয়েছি, এই সমস্ত প্রযুক্তি প্রদর্শনীগুলোতে আমরা মূলত আমাদের প্রযুক্তিগুলোকেই তাদের সামনে বোধগম্য করে তোলার চেষ্টা করি। একটুখানি আপনার কাছে আরেকটু জানতে চাই যে প্রযুক্তিগুলি যেগুলি আপনারা দিচ্ছেন এইগুলি মাঠ পর্যায়ে কৃষকের কাছে সম্প্রসারণ হচ্ছে কিভাবে, কাদের মাধ্যমে? এই প্রযুক্তিগুলো আসলে সম্প্রসারণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের উপজেলা পর্যায়ে আমাদের টেকনিক্যাল পার্সোনালরা রয়েছেন যারা প্রাণী সম্পদ সম্পর্কিত ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষজ্ঞ, তাদের মাধ্যমে, এবং পাশাপাশি ব্যাপারটা জানেন যে আমাদের ইউনিয়ন পর্যায়ে এই প্রকল্পের সবচেয়ে একটা ইউনিক ইন্টারভেনশন হচ্ছে আমরা ইউনিয়ন পর্যায়ে একজন করে সার্ভিস প্রোভাইডার আমরা নিয়োগ করেছি, যাদেরকে আমরা সিল বলি, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভস্টক। তাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ জনবলে পরিণত করা হয়েছে এবং তারা মূলত আমাদের ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক প্রাণী সম্পদের যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রযুক্তি সংক্রান্ত এবং এই ছাড়াও বাজার
বা তত্ত্বাবধানের ক্ষেত্রে যে সমস্ত ইনফরমেশনগুলো দরকার সেই সমস্তগুলো তারা এই ফিয়াক, যেটাকে আমরা বলি ফার্মার্স ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস সেন্টার, এই ফিয়াক সেন্টার থেকে তারা পেয়ে থাকে। এবং এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন ম্যাটেরিয়াল যেগুলো আমরা আমাদের প্রকল্পের পক্ষ থেকে প্রস্তুত করে থাকি, যেমন বুকলেট, লিফলেট, বিভিন্ন ধরনের ফেস্টুন এবং প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের যে সমস্ত ডিসেমিনেশন ম্যাটেরিয়ালগুলো আমরা তৈরি করি, তারা এই ফিয়াক থেকে পেয়ে থাকে। খামাইরা ফিয়াকটা কোথায়, এটা মানে উপজেলার কোন জায়গায় আছে? ফিয়াকটা মূলত হচ্ছে, আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এনএটিপির জন্য দ্বিকক্ষ বিশিষ্ট যে স্থাপনাটুকু আছে সেটাকেই আমরা ফার্মার্স ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস সেন্টার বলে থাকি। তো আমরা যদিও 2681 ইউনিয়নে আমাদের প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, কিন্তু 1621টা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ফিয়াক গঠন করা হয়েছে। আপনাদের কাছে আমি আবার আসবো। এই পর্যায়ে আমি আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায় যে আমাদের এনএটিভি 2 প্রকল্পের পরিচালক রয়েছেন আমাদের এস এম মনিরুজ্জামান, ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে সমস্ত প্রযুক্তি আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করেছি আমাদের এই প্রকল্পের মাধ্যমে, এনএটিভি 2 প্রকল্পের মাধ্যমে, তাতে করে আমাদের খামারিদের, মৎস্য চাষিদের কি উপকার হলো এবং তাদেরকে লাভজনক মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে সারা বিশ্বে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মেকানাইজেশন হচ্ছে। তো মৎস্য চাষে মেকানাইজেশনের জন্য কি কি উপকরণ আমরা তাদেরকে দিতে পারছি এবং তারা সেগুলি ব্যবহার করে কি লাভ করছেন, এই সার্বিক বিষয়গুলি নিয়ে আপনার সাথে আমরা একটু জানতে চাই। এনএটিপি প্রকল্পের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে যে উন্নত প্রযুক্তি প্রদর্শনী বাস্তবায়ন করছি, আমরা মাঠ পর্যায়ে মাছ চাষের প্রধান অন্তরায় হলো মাছের পোনা এবং খাদ্য। আমরা এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য আমরা প্রকল্প থেকে এগুলো বিনামূল্যে এগুলো সরবরাহ করতেছি। এনএটিভি প্রকল্পের মাধ্যমে মৎস্য অধিদপ্তর পার্টে আমরা যে কাজগুলো সম্প্রসারণ কাজ করতেছি, তার মধ্যে আমাদের প্রধান কার্যক্রম হলো মাছের পোনা এবং আমরা খাদ্য দিচ্ছি। এবং খাদ্য বাজারের মূল্য বেশি থাকায় আমরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা স্বল্প ফর্মুলা দিয়ে স্বল্প খরচে আমরা একটা ফর্মুলা তৈরি করছি, যার পর্যায়ে আমরা উপকরণ দিয়ে বিতরণ করতেছি। আমরা এগ্রিকালচার ইনোভেশন ফান্ডের মাধ্যমে আমাদের যে কমন ইন্টারেস্ট গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আমরা খাদ্য মেশিন বিতরণ করছি। এই পর্যন্ত আমরা 200-র উপরে আমরা খাদ্য মেশিন বিতরণ করছি ইনোভেশন ফান্ডের মাধ্যমে। এবং এই মেশিনের মাধ্যমে আমরা যে ফর্মুলায় যে আমরা খাদ্য লো কস্টের যে ফর্মুলা আমরা মাঠ পর্যায়ে দিয়েছি, আমরা খাদ্য তৈরি করছি এবং এটাকে আমরা যা স্বল্প মূল্যে চাষিদের মাঝে আমরা এটা বিতরণ করছি। একটা সমীক্ষায় দেখা গেছে আমরা প্রকল্পের মাধ্যমে যে খাদ্য মেশিন আমরা বিতরণ করছি এবং যে উপকরণের ফর্মুলা তৈরি করে দিয়েছি, প্রতি কেজি খাবারের দাম আমাদের 40 থেকে 45 টাকা, এবং বর্তমান মার্কেটে যে অন্যান্য যে খাদ্য মেশিনের মাধ্যমে যে খাবার বিক্রয় হচ্ছে তা দেখা গেছে 55 থেকে 65 টাকা পর্যন্ত। খাদ্য সহায়তার পাশাপাশি আমরা যান্ত্রিকরণের পদক্ষেপ গ্রহণ করছি। তার মধ্যে দেখা গেছে যে আমরা এ পর্যন্ত 148টি উপকল্পের মাধ্যমে আমরা 1300-র উপরে আমরা এয়ারেটার বিতরণ করছি এবং প্রায় 200-র উপরে আমরা ভাসমান খাদ্য, ডুবন্ত খাদ্য আমরা সরবরাহ করছি অটো ফিডারের মাধ্যমে, যাতে পুকুরের খাবার যাতে মিসম্যানেজমেন্ট না হয়, যার জন্য আমরা এই পদক্ষেপ গ্রহণ করছি। মাছের আহরণোত্তর লস কমানোর জন্য আমরা এনএটিভির মাধ্যমে আমরা অনেক ভূমিকা নিয়েছি। যেমন পাইলট আকারে আমরা 2টা ফিশ পোস্ট হারভেস্ট সার্ভিস সেন্টার আমরা স্থাপন করেছি, একটা হলো নাটোরের সিংড়াতে আর একটা ময়মনসিংহের 30 সালে। পোস্ট হারভেস্ট লসের জন্য আমাদেরকে, আপনারা জানেন, যারা মাছের হারভেস্টের সাথে জড়িত এক ধরনের মধ্যস্বত্বভোগী, তারা একটা কমিশন এজেন্টের মাধ্যমে মাছ বাজারে বিক্রয় করে থাকে। যেমন তাদেরকে 30 অঞ্চলের কথাই বলি, ওই জায়গায় দেখা গেছে যে 43 কেজিতে মন এবং পার মনে তাদেরকে 3 কেজি টাকা লস থাকে। আর যে মধ্যস্বত্বভোগী থাকে তাদের এক ধরনের অসাধু যোগাযোগ থাকার কারণে মাছের দর হারটা নির্ণয় তাদের সমস্যা থাকে। আমরা এই 22টা উপজেলাতে আমাদের একটা ওয়েবসাইট ফিশ অ্যাপস আমরা তৈরি করেছি, সেটা পিও ফিশ একটা অ্যাপস তৈরির মাধ্যমে আমাদেরকে মাছ বিক্রয় হচ্ছে। এই পর্যন্ত আমরা 1280 মেট্রিক টন মাছ আমরা অনলাইনে বিক্রয় করেছি 22টা উপজেলাতে, এবং কোভিড টাইমে আমরা এই অনলাইনে মাছ বিক্রয় শুরু করেছি। মতিউর রহমান সাহেব, আপনার কাছে একটু জানবো যে আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদের
মাধ্যমে যে সমস্ত আমাদের খাদ্য পুষ্টি যেগুলি আমরা উৎপাদন করছি, কৃষকরা উৎপাদন করছেন, বিশেষ করে দুধ, ডিম, মাংস, আবার মৎস্যর ক্ষেত্রে মাছের যে সমস্ত উৎপাদন হচ্ছে, এইগুলি কিন্তু কৃষকরা এখন আগের তুলনায় আমরা দেখছি যে অনেক তাদের উৎপাদনশীলতা কিন্তু বেড়েছে। এবং আমরা দেখেছি যে গত কুরবানিতেও আমাদের পর্যাপ্ত গরুর আমরা কিন্তু যোগান পেয়েছি। আমাদের ডিমের উৎপাদন কিন্তু এখন বলা হচ্ছে প্রায় 4.5 কোটির উপরে প্রতিদিন। আমাদের যে মুরগির মাংস তাতেও আমাদের পর্যাপ্ত উৎপাদন হচ্ছে, দুধের উৎপাদন হচ্ছে। গ্রামে গ্রামে কিন্তু এখন মানুষের পাস্তুরাইজড দুধ প্যাকেট করে বিক্রিও করছে। তারপরেও কিন্তু আমরা শুনি যে কিছু কিছু জায়গায় এই উৎপাদিত পণ্য তারা সঠিকভাবে বিপণন করতে পারছেন না, বা সেই সুযোগ তাদের হচ্ছে না, বা সেই কারণে তারা লাভ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের এই ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের মাধ্যমে এদের জন্য আপনারা এই মার্কেট সিস্টেম ডেভেলপের জন্য কি কি পদক্ষেপ নিতে পেরেছেন? আসলে কৃষকরা যদি তাদের উৎপাদন বৃদ্ধি করে ন্যায্য মূল্য না পায়, তাইলে সেই ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করে তারা কৃষকরা হতাশাগ্রস্তই হবে। তো আমরা সেই জায়গাটাতেও আমাদের NATP2 প্রজেক্টের ইন্টারভেনশন রয়েছে। আমরা আমাদের প্রজেক্ট থেকে পাইলটিং করছি যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়। তার জন্য আমরা প্রডিউসার অর্গানাইজেশন নামে একটি সংস্থা গঠন করেছি। সেই সংস্থাটা আমরা ফিশারিজের ক্ষেত্রে আমরা 22টি উপজেলায় সেই পাইলটিং কার্যক্রমটা গ্রহণ করেছি, এবং আমাদের লাইফ স্টকের ক্ষেত্রে 120টা উপজেলায় আমরা প্রডিউসার অর্গানাইজেশন যে গ্রুপ, কৃষক গ্রুপ, সেটা গঠন করেছি। সেই গ্রুপ তারা একটা নির্দিষ্ট জায়গায় তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসবেন, এবং সেটা তারা সেই মার্কেট প্লেসে তারা তাদের উৎপাদিত পণ্য তারা নিজেরাই বিক্রি করবেন। সেখানে মধ্যস্বত্বভোগীর কোনো অস্তিত্ব থাকবে না। প্রয়োজনে তাদেরকে আমরা সেই পণ্যগুলা পরিবহন করার জন্য ভ্যান, পিক আপ ভ্যান বা আরও বিভিন্ন ধরনের ফেসিলিটিস আমরা সেখানে সেই প্রডিউসার অর্গানাইজেশনের মধ্যে আমরা প্রোভাইড করেছি, যাতে তারা তাদের উৎপাদিত পণ্য নিকটবর্তী কোনো বাজারে বিক্রি করা সম্ভব না হলেও তারা দূরবর্তী কোনো বাজারে সেই তাদের পণ্যগুলা যেখানে ডিমান্ড আছে, যেখানে ক্রাইসিস আছে, সেখানে নিয়ে যেতে পারেন এবং ওই দিনের পণ্য ওই দিনের মধ্যেই বিক্রি করতে পারেন। কারণ আপনি জানেন মাছ এবং লাইফ স্টকের ক্ষেত্রে উৎপাদিত পণ্য এগুলো পচনশীল দ্রব্য, যাতে এটা তারা বিক্রি করতে পারেন। ফিশারিজের ক্ষেত্রে আমরা 22টা পিও গঠন করেছি। তার মধ্যে 2টা পিও আছে স্পেশাল পিও প্রডিউসার অর্গানাইজেশন। একটা হচ্ছে আমরা ময়মনসিংহের ত্রিশাল, আর একটা হচ্ছে নাটোরের সিংড়াই। এখানে আমরা একটা বড় বিল্ডিং করে দিয়েছি, স্থাপনা, মার্কেটিং প্লেস যেটা বলে, সেইখানে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসবে। কোনো কারণে তারা সেটা বিক্রি করতে পারলো না, তাইলে সেখানে মাছটা প্রসেসিং করে রাখতে পারবে, বরফ দিয়ে রাখতে পারবে, ফ্রিজের মধ্যে রাখতে পারবে, এবং সেটাকে আরও মানে প্রসেসিং করে এখান থেকে বিক্রি করতে পারবে। এরকম আমরা ইসের জন্য লাইফ স্টকের জন্য যে প্রডিউসার অর্গানাইজেশনগুলো গঠন করেছি, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করেছি, এবং তারা যাতে তাদের উৎপাদিত পণ্য যদি ওই দিন বিক্রি না করতে পারে, তাইলে ওই প্রডিউসার অর্গানাইজেশনে এনে তারা কীভাবে সংরক্ষণ করতে পারে, সেই জন্য আমরা কিছু মেশিনারিজ তাদেরকে সরবরাহ করেছি, সিলিং প্ল্যান্টে দিয়েছি। তারপরে আর আমরা প্রশিক্ষণ দিয়েছি যে তাদের দুধ কিভাবে তারা 2-3 দিন সংরক্ষণ করে রাখতে পারে, মানে ভালো অবস্থায় পাস্তুরাইজেশন করে। তো এইভাবে যাতে তারা মার্কেটিং। আমি এখানে একটু জানতে চাইছি আপনার কাছ থেকে যে এই যে প্রডিউসার্স অর্গানাইজেশনের কথা আপনি বললেন, উৎপাদন করছে আমাদের খামারিরা, আর এদের উৎপাদিত পণ্য যখন ওই প্রডিউসার্স অর্গানাইজেশনে আসছে তারা বেচা বিক্রির ব্যবস্থা করছে। এই প্রডিউসার্স অর্গানাইজেশনের যারা কাজ করছে সদস্য, তারা কারা? তারা কি আমাদের এই যে খামারি তাদেরই প্রতিনিধি, বা তারাও কি খামারি? এটা একটু যদি ক্লিয়ার করেন। হ্যাঁ, ধন্যবাদ। ওই প্রডিউসার অর্গানাইজেশনটা অন্য কেউ নয়। আমাদের যারা NATP2 প্রকল্পের ভুক্ত যারা CIG কৃষক, কমন ইন্টারেস্টেড গ্রুপ
যে গ্রুপগুলা তৈরি করে দিয়েছি, সেই সংগঠনের কৃষকরাই তারাই নিজেরা পরিচালনা করে। তাদের অর্গানাইজেশনটা নিজস্ব অর্গানাইজেশন, বাইরের কোনো লোকের নয়, তাদের অর্গানাইজেশন এটা। তারাই এইটাতে মাসিক চাঁদা দিয়ে তারা এই অর্গানাইজেশনটা গঠন করে এবং লাভ যা হবে তারাই তাদের এই কৃষকরাই তারা ভাগ নিয়ে যাবে। এটা ডাইরেক্ট তাদেরই অর্গানাইজেশন, এটা অন্য কারো অর্গানাইজেশন নয়। তাহলে এখানে যে আপনারা বলছেন যে AIF2 বা 3 যে ফান্ড এই যে অর্গানাইজেশনে দেওয়া হচ্ছে, তাহলে এর সরাসরি বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের এই খামারিরাই। হ্যাঁ, আমরা AF3টা দিচ্ছি হচ্ছে কোনো একজন এন্টারপ্রেনিয়রের ক্ষেত্রে, যিনি হচ্ছে কৃষি উৎপাদিত পণ্য, লাইভস্টক ফিশারিজের উৎপাদিত পণ্য যিনি পরিবহন করবেন বা এই কাজের সাথে যিনি জড়িত, তাকে আমরা AIF3টা দিচ্ছি। আর AIF2টা দিচ্ছি কৃষক সংগঠনকে। সংগঠনের 20 জন সদস্য এটার মালিক, আর এন্টারপ্রেনিয়র একাই সেটার মালিক হইতে পারবেন, সেটা হচ্ছে AIF3-র মাধ্যমে দিচ্ছি। এবং AIF3-তে আমরা যে মেশিনারিজগুলো দেই তার হচ্ছে 50% ভর্তুকি দিই আমরা প্রজেক্টের কাছ থেকে। সে ফর এক্সাম্পল একটা মেশিনের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, তো আমরা তাকে 50,000 টাকা আমরা দিচ্ছি প্রজেক্ট থেকে AIF3-তে। আর এন্টারপ্রেনিয়র যিনি হচ্ছে উদ্যোক্তা, তার নিজের খরচ হচ্ছে 50,000 টাকা। এইভাবে করে আমরা একটা পিকআপ ভ্যান, আরও মানে 10 লক্ষ টাকার পিকআপ ভ্যান হলে আমরা 5 লক্ষ টাকা দিচ্ছি, আর এন্টারপ্রেনিয়র দিচ্ছেন 5 লক্ষ টাকা। এইটা হচ্ছে ওটা ওনার নিজের ইসে যাবে, যেটা হচ্ছে প্রডিউসার অর্গানাইজেশনের জন্য উনি ব্যবহার করতে পারেন। এই প্রডিউসার অর্গানাইজেশনের যে উৎপাদিত পণ্যগুলা তিনি পরিবহনে সহযোগিতা করতে পারেন, সেটা হচ্ছে এন্টারপ্রেনিয়রের ক্ষেত্রে। ধন্যবাদ ডক্টর ANM গোলাম মহিউদ্দিন। আপনার কাছে একটু জানি যে আমাদের কৃষক পর্যায়ে যে সমস্ত প্রযুক্তিগুলি আপনারা দিয়েছেন প্রাণী সম্পদের ক্ষেত্রে, আপনি প্রাণী সম্পদ নিয়ে কাজ করছেন, তো সেখানে আমরা মেকানাইজেশনের জন্য বারবারই কথা আসছে, তো সেখানে মেকানাইজেশনের জন্য আপনার কি ধরনের সহযোগিতা করতে পেরেছেন তাদেরকে, আমাদের খামারিদেরকে, এবং তার থেকে কি ধরনের অ্যাচিভমেন্ট আপনারা পেয়েছেন? এটা হচ্ছে যে প্রযুক্তি সম্প্রসারণের জন্য আমি ইতিমধ্যে বলেছিলাম যে আমরা অনেকগুলা এক্সটেনশন অ্যাক্টিভিটিস মাঠে বাস্তবায়ন করে থাকি। যেমন প্রশিক্ষণ দিয়ে থাকি, আমরা প্রযুক্তি প্রদর্শনী দিই, আমরা মাঠ দিবস করি, আমরা সিআইজি এবং নন সিআইজিদের মধ্যে আইডিয়া এক্সচেঞ্জের জন্য তাদের নিয়ে আমরা সমাবেশ করি, প্লাস আমরা মোটিভেশনাল ট্যুরও করি, যারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়ে একটা ভালো প্রযুক্তি দেখে এসে আবার নিজেদের খামারের জন্য সেটা তারা। আচ্ছা, আমি যদি একটু এইভাবে বলি যে এখন মনে করেন যে এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্যের কিন্তু উচ্চ মূল্য, প্রাণী খাদ্যের, সেক্ষেত্রে তাদের খাদ্যর জন্য আপনারা কি, যেমন ঘাস চাষে উদ্বুদ্ধ করার একটা হতে পারে, তাদের খাবার তৈরি করার হতে পারে, সেই ক্ষেত্রে খাবারটা তারা নিজেরা যদি তৈরি করতে চায় সেই ক্ষেত্রে কোনো সহযোগিতা আপনারা দিতে পারেন? সেটাই আমি বলছিলাম। তো এই জায়গাটা এখন আসলে সারা বিশ্বেই যেটি প্রচলিত আছে সেটা হচ্ছে, একদিকে আপনি যদি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে চান, তাহলে তার সাথে সাথে ফার্মের মধ্যে মেকানাইজেশন এবং পাশাপাশিভাবে সেই উৎপাদিত পণ্য একটা যথাযথ বাজার ব্যবস্থা তৈরি করে, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ফার্ম মেকানাইজেশনের আওতায় আমরা ইতিমধ্যেই আসলে আমাদের খামারিদেরকে অনেকভাবে ফ্যাসিলিটেট করেছে। যেমন আপনারা জানেন যে যে কথাটা আপনি বলছিলেন সেটা হচ্ছে ঘাস উৎপাদনের ক্ষেত্রে NATP2 একটা রেভলিউশনই করছে বলতে গেলে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সারা খামারি এরিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে ঘাস উৎপাদন হচ্ছে এবং ঘাসের একটা বাজারও ইতিমধ্যে তৈরি হচ্ছে। তো যাই হোক, আমরা এই ঘাসগুলোকে যথাযথভাবে প্রসেস করার জন্য আমরা কিন্তু চপার মেশিন আমরা আমাদের খামারিদেরকে আমরা প্রোভাইড করেছি। এছাড়াও সাইলেজ মেকিং মেশিন, যেন তারা চপার মেশিনে সমস্ত ঘাস চপিং করে এবং সাইলেজও তৈরি করতে পারে, যেন আপৎকালীন সময় যেন তারা এই মানে প্রাণী সম্পদকেই খাদ্যের সরবরাহ করতে পারে, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। এছাড়াও মনে করেন, এছাড়াও যদি আমি আপনাকে এইভাবে মিল্কিং মেশিনও তাদেরকে আমরা দিয়েছি। সেটাই বলছি, যদি আমরা এরকম চিন্তা করি যে এই যে উৎপাদিত দুধ, মাংস, ডিম এগুলির বহুমুখী ব্যবহার যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে কি সহযোগিতা করতে পেরেছেন? জি, সেই ক্ষেত্রে ইতিমধ্যেই প্রকল্প পরিচালক মহোদয় উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে আমরা প্রোডিউসার অর্গানাইজেশন গঠন করেছি। প্রোডিউসার অর্গানাইজেশনের মধ্যে আমাদের যে সমস্ত মাঠ পর্যায়ে যে কৃষক গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোর মেম্বারও আছে। পাশাপাশিভাবে মনে করেন যে যারা প্রাণী সম্পদ সম্পর্কিত ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে, ঠিক আছে, তাদেরও কিন্তু একটা অংশগ্রহণ আছে প্রোডিউসার গ্রুপের ভিতরে। এবং এই প্রোডিউসার গ্রুপদেরকে আমরা কিন্তু 2 ধরনের প্রশিক্ষণ বা দিয়েছি তাদেরকে। একটা হচ্ছে পণ্যের বহুমুখীকরণ, যেমন আমাদের দুধ থেকে
বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করা, ঘি, মাখন, চিজ, তারপরে আপনি মনে করেন মিষ্টি, এই জাতীয় অনেক কিছু হচ্ছে, এই জাতীয় বা বহুমুখীকরণ পণ্যগুলো তৈরি করা। পাশাপাশিভাবে তাদেরকে আমরা বিজনেস প্ল্যানের উপরে কিংবা বিজনেস মডেলের উপরে আমরা তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিয়েছি, যেন তারা তাদের এই উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারে। সেই কারণে কিন্তু আমরা আমাদের প্রোডিউসার অর্গানাইজেশনদেরকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন খুব এসে যাচ্ছে আমার কাছে। এখন কিন্তু বাজারে দানাদার খাদ্যের অনেক দাম, কৃষকদের জন্য, খামারিদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ওদের নিজেরাই খাদ্য তৈরি করতে পারে এই ধরনের কোনো মানে সহযোগিতা আপনারা কি দিতে পারছেন? জি, এই ধরনের সহযোগিতা আমরা করেছি। যেমন আপনারা শুনেছেন যে ম্যাচিং গ্র্যান্টের কথা আপনারা শুনেছেন, AIF2 এর আওতায় কিন্তু আমরা আমাদের যে খামারি সংগঠনগুলো আছে তাদেরকে আমরা ফিড মিল করার জন্য আমরা তাদেরকে ফ্যাসিলিটেট করেছি, এবং তারা এই ফিড মিলের মধ্য দিয়ে লোকাল ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু তারা খাবার তৈরি করছে। তাতে কিন্তু এবং রেশন ফর্মুলেশনটা দিচ্ছে কিন্তু আমাদের টেকনিক্যাল পার্সন যারা আছে আমাদের উপজেলা পর্যায়ে যে সমস্ত বিশেষজ্ঞরা আছে তারাই কিন্তু রেশন ফর্মুলেশন করে দিচ্ছে, এবং তারা কিন্তু এই ফিড মিলেই তারা এই ফিড তৈরি করছে। তাতে দুই ধরনের লাভ হচ্ছে। একদিকে তাদের যে প্রয়োজন খাদ্যের যে প্রয়োজনটা খামারে, সেটাও তারা মেটাতে পারতেছে, পাশাপাশিভাবে তারা তাদের কিন্তু একটা বিজনেস একটা অবস্থানও কিন্তু তাদের তৈরি হচ্ছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রকল্প যেটা আপনারা বাস্তবায়ন করছেন, এর মাধ্যমে আমাদের মার্কেট সিস্টেমের কথা আপনি বলেছেন একটু আগে। আমার জানার ইচ্ছা যে এই মার্কেট সিস্টেমের সাথে যে আমাদের যে বৃহৎ একটা বড় বাজার রয়েছে আমাদের বাংলাদেশে, আমরা সাম্প্রতিক সময়েও দেখি যে ডিমের একটা বাজার আছে, মুরগির যে মাংস সেটার একটা বাজার রয়েছে। সেই বাজারের সাথে আমাদের লোকালি যারা করছে প্রডিউসার যারা, তাদের সাথে এই মাঝখানে যে সত্য একটা ভোগের ব্যাপার রয়েছে, সেই জায়গাটায় কিন্তু আপনারা বলছেন যে আপনারা প্রডিউসার্স অর্গানাইজেশনের মাধ্যমে সেটাকে আপনারা ওই মধ্যসত্ত্বী ভোগের জায়গাটাকে আপনারা কাট করে দিয়েছেন, সরাসরি তারা বেচা কেনা করতে পারছেন। এরপরেও কিন্তু আমরা দেখছি বাজারে মুরগির এবং ডিমের দাম ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আপনারা এই যে পলিসি নিয়ে কাজ করছেন, সেই বিষয়টাকে কিভাবে আপনারা চিন্তা করছেন যে এদের স্বার্থ কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি? আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের দুই দিকেই স্বার্থ দেখতে হবে, একটা কৃষকের স্বার্থ দেখতে হবে, একটা ভোক্তার স্বার্থ দেখতে হবে। এই দুইটা স্বার্থই নষ্ট হয় মাঝখানে যখন মধ্যস্বত্বভোগীরা ঢুকে যায়। তো মধ্যস্বত্বভোগীরা যাতে এখানে তাদের ইন্টারফিয়ারেন্স না করতে পারে, সেই জন্যই আমাদের এই প্রজেক্টটার আমরা মার্কেটিং সিস্টেমটাকে যাতে উন্নত করা যায়, যাতে কৃষকের সাথে আমাদের ভোক্তার একটা সরাসরি যোগাযোগ থাকে, সেই জন্যই আমরা এই প্রডিউসার অর্গানাইজেশনটা মূলত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা এটা পাইলটিং করছি, এইটা আমাদের NATP 2 প্রজেক্টে সাকসেসফুলভাবে বাস্তবায়িত হচ্ছে। আমি আগেই বলছি যে আমাদের প্রাণী সম্পদের ক্ষেত্রে আমরা মাত্র 120টা উপজেলায় সেটা পাইলটিং করছি, এবং এই উপজেলার মধ্যে আরো বহু মার্কেট প্লেস রয়ে গেছে, যেটাতে আমাদের এই সাকসেস হিস্ট্রিটা আমাদেরকে আরো রেপ্লিকেট করা দরকার। ফিশারিজের ক্ষেত্রে মাত্র 22টা উপজেলায় আমরা করেছি, যেখান থেকে আর একটু ধারণা দেই, দুইটা ফিশারিজ এবং লাইভস্টকের ক্ষেত্রে দুইটা জায়গায় আমরা দুইটা অনলাইন অ্যাপস ডেভেলপ করেছি, যেটার মাধ্যমে যে অ্যাপসে ঢুকে কৃষক সরাসরি তার মাছ এবং তার ডিম, দুধ সরাসরি সে কিনতে পারবে। এই ধরনের কার্যক্রমকে যদি আমরা আরও টেনে নিয়ে যেতে চাই, কন্টিনিউ করতে চাই, তাহলে আপনি কি বলবেন যে আমাদের এখানে এই যে প্রকল্পের মেয়াদ যে আপনারা শেষ করে ফেলছেন, এই সময়ের মধ্যে কি আমাদের লক্ষ্য অর্জন পুরাটা হয়েছে, নাকি এটা আরও কন্টিনিউ করার দরকার? হ্যাঁ, ঠিকই বলছেন যে এইটা আমরা আমাদের যেহেতু প্রথমেই আমি বলছি এটা পাইলটিং করছি, তো পাইলটিং হলে তো এটা সারা দেশে সব জায়গায় বিস্তার লাভ করলো না। তাইলে এটা যদি সব জায়গায় বিস্তার লাভ করতে হয়, এটাকে আরও ব্যাপকভাবে সম্প্রসারিত করতে হয়, তাইলে এইটাকে আরও কিছুদিন আমাদের এই অ্যাক্টিভিটিটাকে কন্টিনিউ করতে হবে। তো আমাদের প্রকল্পটি 3টে মেয়াদে শেষ হওয়ার জন্য একটা মানে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের একটা চুক্তি রয়েছে। তো আমরা এখন 2য় ফেজ অতিক্রম করতেছি। এই ফেজটা ভালোভাবে অতিক্রম করলে আমরা আরেকটা 3য় ফেজ আরও পাবো, আরও 5 বছরের জন্য। তখন হয়তো আমাদের এই যে আমাদের যে পাইলটিং করছি সেই কার্যক্রমগুলা আমরা সফলভাবে সারা দেশে বাস্তবায়ন করতে পারবো। অনেক ধন্যবাদ। আমি ডক্টর গোলাম মহিউদ্দিন আপনার কাছে একটু জানবো যে
আমাদের যে পোলট্রি খামারগুলি রয়েছে তাদের জীব নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে, অনেক খামারি এগুলি বুঝে উঠতে পারছে না, যার কারণে ছোট ছোট খামারি যারা বন্ধ হয়ে যাচ্ছে, প্রথম ব্যাচটা হচ্ছে ভালো হচ্ছে, তারপরে গিয়ে তারা ঝরে পড়ে যাচ্ছে, এরকম অসংখ্য খামারি রয়েছে। তাদের জন্য আপনারা কি প্রশিক্ষণ দিতে পেরেছেন এই নিরাপত্তার ব্যাপারে বা খামার ব্যবস্থাপনার ব্যাপারে? এটা একটা প্রশ্ন। পাশাপাশি একটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে যে আমাদের ইদানিং আমরা দেখছি অ্যানথ্রাক্স সহ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হচ্ছে গরুর। আমাদের খামারিরা খুব বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, এক একটা গরুর দাম অনেক লাখ টাকার উপরে। তো সেই ক্ষেত্রে আপনাদের মাঠ পর্যায়ে যে মেকানিজম রয়েছে এই আমাদের কৃষক খামারিদেরকে সহযোগিতা করার জন্য, এইটা আপনারা কাদের মাধ্যমে কিভাবে করেছেন এই প্রকল্প থেকে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে প্রশ্নটা করছেন উৎপাদনশীলতার যে বিষয়টা আর কি, ইতিমধ্যে আপনি জানেন যে এই প্রকল্পটি বা দ্বিতীয় ফেজ এই আগামী 23 সালের জুন মাসে শেষ হতে যাচ্ছে। তো ইন দ্য মিন টাইম আমরা এই প্রকল্পের উদ্দেশ্যের মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে এলো খামারের উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এবং আপনাকে এই জায়গাটায় বলতে হয় যে আমাদের প্রকল্পের প্রজেক্ট অ্যাপ্রেজাল ডকুমেন্ট এবং ডিপিপি অনুযায়ী আমাদের একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে যে প্রকল্প এরিয়ায় তার যে ভিত্তি উৎপাদন সেখান থেকে দুধের ক্ষেত্রে 30% বৃদ্ধি করতে হবে এবং মাংসের ক্ষেত্রে 40% বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা এটা অর্জন করেছি, ইতিমধ্যেই আমরা উৎপাদনশীলতার দিক থেকে এটা অর্জন করেছি আমরা। আর পাশাপাশিভাবে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের খামারিদেরকে আমরা প্রশিক্ষণের মধ্য দিয়ে এই জীবন নিরাপত্তার যে বিষয়টা আছে এই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয় এবং তাদেরকে ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে সেই বিষয়গুলোতে কিন্তু আস্তে আস্তে করে নেওয়া হয়, হ্যাবিচুয়েটেড করে নেওয়া হয়। তো সেই জায়গাটায় আমরা চেষ্টা করছি এবং আমাদের খামারিরা, বিশেষ করে যারা সিআইজিভুক্ত খামারি, তারা কিন্তু এই জায়গাটায় মোটামুটি সচেতন। আমরা আমাদের যারা সিআইজির বাইরে যে সমস্ত খামারিরা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা সিআইজি এবং নন সিআইজি ইন্টারাকশনের মধ্য দিয়ে কিন্তু আমরা সেই বিষয়টা জানানোর জন্য চেষ্টা করছি। এবং আমাদের টেকনিক্যাল পার্সন যারা আছে তারা এবং আমাদের ইউনিয়ন পর্যায়ে যে সার্ভিস প্রোভাইডার আছে তারা এই জায়গাটায় কাজ করছে। আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে বিশেষ করে যে হাইলি কন্টাজিয়াস যে ডিজিজ অ্যানথ্রাক্স কিংবা এই জাতীয় যে সমস্ত রোগগুলোর মধ্য দিয়ে প্রাণী সম্পদের যে ক্ষতি হওয়ার যে সম্ভাবনা আছে সেটাকেও যথাযথভাবে অ্যাড্রেস করার জন্য আপনি জানেন যে সারা প্রকল্প এরিয়ায় কিন্তু আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমাদের চলে, ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আমাদের মেইন স্ট্রিমের পাশাপাশি আমরা কিন্তু সেটাকে আরও অনেক বেশি স্ট্রেনথেন করেছি এই এনএটিপি প্রকল্পের মধ্য দিয়ে। আচ্ছা, আরেকটা কথা আমার জানার খুব ইচ্ছা হচ্ছে যে আমাদের দেশে খামারি, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যারা এই যে ছোট ছোট খামারি, এদের সংখ্যাই তো বেশি এবং এইগুলি কিন্তু বেশিরভাগই আমাদের এই দেখাশোনা করে আমাদের নারীরা। এই নারীরাই কিন্তু এইগুলিকে চালাচ্ছে। সেক্ষেত্রে এই নারীদের জন্য আপনাদের প্রকল্পে কোনো ব্যবস্থা আছে কিনা প্রশিক্ষণের, এটা একটু আমার খুব জানার ইচ্ছা হচ্ছে। এই প্রকল্পের কিন্তু আরেকটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আমাদের যে সমস্ত সিআইজিভুক্ত খামারিরা রয়েছে তাদের মধ্যে অন্তত পক্ষে 35% খামারি নারী হতে হবে। ঠিক আছে। এবং আমরা বিশেষ করে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বলি এনএটিপি টু ডিএলএসের পক্ষ থেকে, সেটা হচ্ছে আমাদের টোটাল নারী খামারিদের সম্পৃক্ততা রয়েছে 44%। এই পর্যায়ে আমরা আপনাদের প্রকল্পের যে সুবিধাভোগী যে সমস্ত আমাদের মৎস্য চাষি রয়েছেন, খামারিরা রয়েছেন, তাদের কিছু বক্তব্য শুনব। এয়ারেটার ব্যবহারের পরে বিঘা প্রতি অর্থাৎ 33% জমিতে ৭৫,০০০ পর্যন্ত পাবদার পোনা মজুত করতে পারছি। সেখান থেকে বর্তমান সময়ে আমি ২,৬০০ কেজি পর্যন্ত পাবদা মাছ উৎপাদন করতে পারছি। এই খাদ্যটা আমরা আগে যখন হাতে ছিটোতাম তখন আমাদের খুবই সময় যেত এবং খুবই কষ্ট হতো। এখন আমরা যখন এই অটো ফিডার মেশিনে ছিটোই তখন আমাদের এর ভিতরে শুধুমাত্র ডেলি দিলেই আমরা সুইচ টিভি চলে এসে আমরা অন্য কাজ করতে পারি এবং খুব সহজভাবে আমাদের এটা ছিটোয়ে অল্প সময়ের ভিতরে অল্প কষ্টে আমরা খুব সুন্দরভাবে চাষ করতে পারি। খুব ভালো পাচ্ছি। যে আমি আগে ধানের ব্যবসা করতাম, তো এই ধানের ব্যবসা থেকে আমার তেমন আয় আসতো না। তারপরে এনইটিপি 2 থেকে আমাকে কিছু পরামর্শ দেয়, ওনারা আসছিল, তাদের পরামর্শ দেওয়াতে আমি এই খামারটা এখন আস্তে আস্তে একটু বড় করছি এবং এখন বর্তমানে এই খামার থেকে আমার অনেক আয় হয়। বর্তমানে আমার এই খামারটা এখন প্রধান আয়ের উৎস হয়েছে। এনএটিপি 2 আওতায় সিআইজি নন সিআইজি খামারিদের বিভিন্ন প্রকার প্রশিক্ষণ সেবা দিয়ে থাকি। তাদেরকে প্রশিক্ষিত করি এবং দক্ষ
হাঁস খামারি হিসাবে গড়ে তুলি। তাদেরকে খাদ্য, ভ্যাকসিনেশন, জীবাণুনাশক ইত্যাদি প্রদান করা হয়। NATP থেকে আমাকে পরামর্শ দেয়, তারা আমাকে মাঝে মধ্যে ভ্যাকসিন দেয়, আমাকে ডাকে প্রশিক্ষণ দেওয়ায় আমি তাদের সহযোগিতায় আমি এত মুগরি করতে পারছি। NATP 2 প্রকল্পের প্রদর্শনী দেখে পাবদা গুলশা চাষ পদ্ধতি বিষয়ে প্রথম আগ্রহী হই। পরবর্তী মৎস্য কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে গত বছর থেকে এই প্রযুক্তিতে মাছ চাষ করি। চাষ পদ্ধতিতে আমার 1 বিঘা পুকুরে প্রায় 23,000 পাবদা গুলশার পোনা দিয়েছিলাম। এছাড়া পুকুরে পানি ঠিক রাখার জন্য প্রতি শতাংশে 5টা করে, অর্থাৎ 1 বিঘায় 165টা রুই কাতলা দিয়েছিলাম। তাতে বিঘা প্রতি 1,35,000 টাকা খরচ করে প্রায় 3 লক্ষ টাকা মাছ বিক্রয় করি। এতে আমার প্রায় 1,65,000 টাকা লাভ হয়। উপজেলা পানি সম্পদ দপ্তরে আমি যোগাযোগ করি, সেখান থেকে NATP 2 নিয়ে জানতে পারি। NATP 2 প্রকল্পের আওতায় আমাদের যে হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের যে গাভীগুলো আমরা পুষতেছি অধিক দুধ উৎপাদনশীল, এগুলো কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে তারা আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে থাকে। মানে প্রথমে আমাদের খামারটা গড়ার জন্য প্রথমে আমি একটা গরু ক্রয় করছিলাম, তখন থেকে মানে NATP এর মানে সুযোগ সুবিধা, মানে আর্থিক পরামর্শ, তারপরে হচ্ছে অনেক সুযোগ সুবিধা, যেমন হচ্ছে খড়কাটা মেশিন, কৃমিনাশক ওষুধ, তারপরে হচ্ছে স্বাস্থ্যসেবা পরামর্শ, এগুলোর উন্নতিতে আমি এখন বর্তমানে 12টা গরুর আওতায় এসেছি। এখন আমি মাসে 2 থেকে 3টা গরু বিক্রি করতে পারি। আমি কণিকা রায়, NATP 2 প্রকল্পের CIG একজন সদস্য। প্রথমে পরিবারের আমাদের অনেক অভাব অনটন ছিল। আমার স্বামী যে আয় ইনকাম করতো তা দিয়ে সংসার চলতেছিল না। আমি ডিগ্রি পাস করে বসে আছি, চাকরি খুঁজে পাচ্ছি না। চাকরি পাওয়া তো কঠিন ব্যাপার। আমি দিন দিন হতাশ হয়ে যাচ্ছিলাম। তখন শান্তি দিদি বলল আমাকে ছাগল পালন করা সহজ ব্যাপার। তিনি আমাকে বলল যে ছাগল পালন করলে সহজে লাভবান হওয়া যায়। আমি তখন প্রথমে 4টা ছাগল দিয়ে পালন শুরু করি। NATP 2 প্রকল্পে গিয়ে আমি সিলদের সম্পর্কে জানতে পারি। আমি তখন সিলের কাছে যাই, গিয়ে পরামর্শ নেই। সিল তখন আমাদের বাড়িতে এসে টিকা দেয়, টিন দেয় 5টা, একটি খড় কাটার জন্য বটি দেয়, গামলা দেয়, বালতি দেয়। জ্বর সর্দি হলে ওষুধ দিয়ে যায়। NATP 2 প্রকল্পের সাহায্য পেয়ে আমি আজ উন্নতির দিকে। আমার 4টা ছাগল থেকে এখন বর্তমানে 14টা ছাগল। আমি 6 মাস পর পর 4টা থেকে 6টা ছাগল বিক্রি করি। আমি এখন বর্তমানে স্বাবলম্বী। শুরুতে আমরা আমাদের সঞ্চয় সমিতির সদস্যদের সঞ্চয়ের উপর নির্ভরশীল ছিলাম। পরবর্তীতে আমরা NATP 2 প্রকল্পের F2 এর আওতায় অর্থায়নের জন্য আবেদন করি এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে 70% অর্থ সহায়তা করে 2,76,000 টাকা এবং আরও 30% টাকা আমাদের সমিতি থেকে আমরা যোগ করে টোটাল 3,56,000 টাকা দিয়ে আমরা ডিম ফুটানোর যে ইনকিউবেটর ক্রয় করি এবং ক্রয় করার পর থেকে আমরা আমাদের ডিম ফুটানো প্রকল্পের সূচনা করি এবং শুরু থেকে আমরা আমাদের প্রকল্পের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের যেহেতু উৎপাদিত বাচ্চার মান অনেক ভালো এবং অনেক উন্নত জাতের বাচ্চা হওয়ার কারণে আমাদের বাচ্চার চাহিদা দিন দিন আমাদের লোকাল মার্কেটে CIG এবং নন CIG গ্রাহকদের মাঝে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কীভাবে মাছ হ্যান্ডেলিং করলে মাছের মান ভালো থাকবে, মাছ কম নষ্ট হবে, তা মৎস্যচাষীদের পরামর্শ দেওয়া হয়। মাছ পরিবহনের জন্য আমাদের পিকআপ এবং ক্যারেট আছে। দূরের বাজারে মাছ পরিবহনের জন্য সেই পিকআপের সুবিধা প্রিয় সদস্যরা নিতে পারে। আবারও ফিরলাম মতিউর রহমান সাহেব আপনার কাছে। আমরা আপনার কাছে জানবো যে প্রকল্পের শেষ পর্যায়ে এসে আমরা কি প্রত্যাশা, আমাদের কি সফলতা, প্রত্যাশা কি এবং সফলতা কি পেলাম, এটা একটু জানবো খুব সংক্ষেপে। আমরা কৃষকদের জন্য আমাদের যে সংগঠনগুলো গঠন করেছি, 40,000 CIG গঠন করেছি, কৃষক সংগঠন গঠন করেছি, যারা এখন মাঠে ময়দানে তারা সংগঠিতভাবে কাজ করছে। আমার প্রত্যাশা হচ্ছে যে এই সংগঠনগুলা তারা ধরে রাখবেন
এবং এটা আগামী দিনেও তারা তাদের উৎপাদন বৃদ্ধি আরও উন্নততর পর্যায়ে তারা নিয়ে যাবেন। এতে দেশ উন্নতির শিখরে চলে যাবে। আমাদের যে আমরা যে স্বপ্ন দেখছি 2041 সালে উন্নত বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠা হবে যদি আমাদের এই সব কৃষক সংগঠনগুলো টিকে থাকে, তাদের উৎপাদন যদি বৃদ্ধি পায়, তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ পর্যায়ে বলতে ইচ্ছে হচ্ছে যে আমাদের অমিত সম্ভাবনাময় আমাদের মৎস্য, প্রাণী সম্পদ এবং এই কৃষি, এবং এর মাধ্যমে আমাদের খাদ্য এবং পুষ্টির যোগান কিন্তু দিয়ে যাচ্ছেন আমাদের কৃষকরা, খামারিরা। তাদেরকে আমাদের সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানা ধরনের প্রযুক্তি তাদের কাছে সম্প্রসারণ করছে, প্রশিক্ষণ দিচ্ছেন, উপকরণ সহযোগিতা দিচ্ছেন, আর্থিকভাবে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের সাথে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। এই সার্বিক কাজের মাধ্যমে আমরা আশা করতে পারি যে আমাদের 2041 সাল নাগাদ আমাদের যে খাদ্য, পুষ্টি, নিরাপত্তা যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের গবেষণা প্রতিষ্ঠান, আমাদের সম্প্রসারণ এবং আমাদের সর্বোপরি কৃষক এবং আমাদের খামারিরা অগ্রণী ভূমিকা রাখবেন। এবং আমাদের যে কৃষি বান্ধব সরকার রয়েছে তার এই ধারাবাহিক সহযোগিতা আমাদের এই কৃষি সেক্টরে এটা অব্যাহত থাকবে। এবং এই যে প্রকল্পগুলি রয়েছে, এই প্রকল্পগুলি আমাদের কৃষকের বা খামারিদের যে সহযোগিতা করছে, এই ধারাও যাতে অব্যাহত থাকে। আমাদের 41 সালের টার্গেট রয়েছে, লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য অর্জনের পথে আমরা এগোবো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি।